একেবারে দোরগোড়ায় যুদ্ধ। শ্রীলঙ্কার উপকূলের কাছে আমেরিকার হামলা, মার্কিন সাবমেরিন থেকে হামলায় ধ্বংস ইরানের যুদ্ধ জাহাজ। প্রত্যাঘাত চালাচ্ছে ইরানও। তারা টার্গেট করছে মার্কিন দূতাবাস, যৌথ বাহিনী, সেনা ঘাঁটি। জেরুজালেমেও হামলা চালিয়েছে বলে দাবি ইরানের। ভারতের পড়শি দেশ শ্রীলঙ্কা। ভারত মহাসাগরে শ্রীলঙ্কার গল উপকূল। এই উপকূলের কাছে ইরানের যুদ্ধ জাহাজ আইরিস ডেনাস ধ্বংস করে দিল মার্কিন সাবমেরিন। ইরানের এই যুদ্ধ জাহাজটি গত 17 ফেব্রুয়ারি আসে বিশাখাপত্তনমে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউয়ে। সেখান থেকে ফিরে যাওয়ার পথেই শ্রীলঙ্কার উপকূলে মার্কিন হামলা। আমেরিকার হামলার পর শতাধিক ইরানি সেনা নিখোঁজ ছিলেন। বেশিরভাগেরই মৃত্যু হয়েছে বলে দাবি। Yesterday, in the Indian Ocean, an American submarine sunk an Iranian warship that thought it was safe in international waters. Instead, it was sunk by a torpedo. Quiet death. The first sinking of an enemy ship by a torpedo since World War II. Like in that war, back when we were still the War Department, we are fighting to win. আমেরিকা এবং ইসরায়েলের হামলায় তছনছ ইরান। চুপ করে বসে নেই ইরানও। তারাও পাল্টা হামলা চালাচ্ছে। বেছে বেছে টার্গেট করছে বিভিন্ন দেশে থাকা মার্কিন দূতাবাসকে। মঙ্গলবার রাতে হামলা করা হয় দুবাইয়ে থাকা মার্কিন দূতাবাসে। ইরাকের বাগদাদেও মার্কিন দূতাবাসে হামলা চালানো হয়েছে। ইরাকে রয়েছে আমেরিকার সামরিক সেনা ঘাঁটি। সেখানেও ইরান হামলা চালিয়েছে বলে দাবি। ইসরায়েলের জেরুজালেমেও হামলা চালিয়েছে ইরান। जोरदार धमाके हुए, या तो आसमान में उन मिसाइल्स को इंटरसेप्ट किया गया या कहीं पे वो कोई मिसाइल या रॉकेट जो है टारगेट पे लगा होगा। तो फिलहाल यहाँ पर जो ही सायरन बजी तो सारे लोग जो थे, मैं इस वक्त जेरूसलम में हूँ और सारे लोग जो हैं अंडरग्राउंड बंकर्स में गए थे। হামলা চালানো হয়েছে ইসরায়েলের তেল আভিভেও। Well, here goes the siren again. A ballistic missile detected on its way here. Probably a good time to step into a shelter. বিশেষজ্ঞদের মতে ইরান যেভাবে প্রত্যাঘাত চালাচ্ছে তাতে স্পষ্ট তারা ৮ ঘাট বেঁধেই নেমেছে। শুধু পাল্টা আক্রমণ করাই নয়, তাদের ডিফেন্স সিস্টেমের অনেক কিছুই হ্যাক করে নিয়েছিল আমেরিকা। সেসব আবার নিজেদের নিয়ন্ত্রণে ইরান নিয়ে ফেলেছে বলে দাবি। এবার কি ট্রাম্পও বুঝতে পারছেন এত সহজে খেল খতম করা যাবে না? Time projections, but whatever the time is, it's okay. We have right from the beginning we projected 4 to 5 weeks. But we have capability to go far longer than that. We'll do it. Whatever somebody said today, they said, oh, well, the president wants to do it really quickly. After that, he'll get bored. I don't get bored. ইরান যেভাবে ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে লড়ে যাচ্ছে তাতে জল্পনা তৈরি হয়েছে। ইরান কি তাহলে এক বা একাধিক দেশের থেকে সাহায্য পাচ্ছে?
ইরানও যেভাবে প্রত্যাঘাত করছে, এটা কিন্তু আমেরিকার হিসেবের মধ্যে ছিল না। চীন তার নীরবতা ভেঙে সে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। মনে করা হয়েছিল যে খামেনির মৃত্যুর পর ইরান হয়তো দমে যাবে, কিন্তু ইরানের সেরকম দমে যাওয়ার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। চীন কিন্তু ইরানের কে পরোক্ষে বিভিন্ন রকম অস্ত্র সরবরাহ, মদত দেবে। চীন এই মুহূর্তে আমেরিকার দাদাগিরির কিন্তু একটা বিকল্প হিসেবে নিজেকে খাড়া করতে চাইছে। নিউজ 18 বাংলা। হরমুজ প্রণালী জ্বালানি আমদানি রফতানির লাইফলাইন, সেটাই এখন বন্ধ। শুধুমাত্র চীন এবং রাশিয়াকে ছাড় দিয়েছে ইরান। আর এই পরিস্থিতিতে পাল্টা সুর চড়ালেন ডোনাল্ড ট্রাম্প। তার হুমকি, প্রয়োজনে হরমুজ প্রণালী দিয়ে এসকর্ট করে জ্বালানির ট্যাঙ্ক নিয়ে যাবে মার্কিন নৌসেনা। হরমুজ প্রণালী এখনো ইরানের কন্ট্রোলে আছে, কিন্তু আমেরিকা চেষ্টা করবে যে সেটাকে ইরানের কন্ট্রোল থেকে বার করে নিজের কন্ট্রোল প্রত্যক্ষভাবে নাও আসে, ইসরায়েল বা ইউএই সংযুক্ত আরব আমিরশাহীর হাতে কিছুটা কন্ট্রোল তুলে দিতে। চীন কিন্তু এটা কখনোই হতে দেবে না। হরমুজ প্রণালীর কন্ট্রোল যদি ইসরায়েল, ইরান বা ইউএইর হাতে চলে যায়, সেটা কিন্তু চীনের অর্থনীতির পক্ষে একটা মারাত্মক ব্যাপার হবে। চীন কিন্তু একটা আলটিমেটামের দিকে যাবে। চীন একটা হুঁশিয়ারি দেবে, প্রয়োজনে পারমাণবিক হুঁশিয়ারি দেবে। রাশিয়াও তাই করবে। ওমান এবং ইরানের মধ্যে সরু একটা জলপথ, হরমুজ প্রণালী। ইরানের দক্ষিণ সীমান্ত লাগোয়া এই হরমুজ প্রণালী একটা হটস্পট, বিশ্ব অর্থনীতির লাইফলাইন। গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। তারা জানিয়ে দিয়েছে ছাড় শুধু চীন এবং রাশিয়াকে, বাকি কোনো দেশের জাহাজ হরমুজ প্রণালীতে ঢুকলেই তাকে টার্গেট করা হবে। এতে চিন্তায় পড়ে গিয়েছে বহু দেশ, কারণ এই হরমুজ প্রণালী দিয়েই তো জ্বালানি আমদানি করা হয়। এই পরিস্থিতিতে পাল্টা সুর চড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়ায় হুমকির সুরে ট্রাম্প লিখেছেন, হরমুজ দিয়ে চলা সমস্ত বাণিজ্যে রাজনৈতিক এবং আর্থিক সুরক্ষার গ্যারান্টি দেবে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশনকে এই নির্দেশ দেওয়া হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা তেল এবং গ্যাসের ট্যাঙ্কারগুলিকে প্রয়োজনে এসকর্ট করবে মার্কিন নৌবাহিনী। যাই হয়ে যাক, বিশ্বে অবাধে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। আর্থিক ও সামরিক দিক থেকে আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী। আরও অনেক কিছু ঘটতে চলেছে। হরমুজ প্রণালী পারস্য উপসাগরে মাত্র 33 কিলোমিটার চওড়া জলপথ। এর গুরুত্ব অপরিসীম। এর উত্তরে ইরান, দক্ষিণে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহী। পারস্য এবং ওমান উপসাগরের সঙ্গে আরব সাগরকে যুক্ত করে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীর কাছে যেসব দেশ রয়েছে, সেই দেশগুলি থেকে বিশ্বের নানা প্রান্তে জ্বালানি সরবরাহ করা হয়। পশ্চিম এশিয়ার এইসব দেশগুলিতে রয়েছে প্রচুর তেল শোধনাগার। এই দেখুন, ইরাক, ইরান, কুয়েত, বাহরিন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, এইসব শোধনাগার থেকে হরমুজ প্রণালী হয়ে তেল রপ্তানি হয় বিভিন্ন দেশে। হরমুজ প্রণালী দিয়ে যত জ্বালানি রপ্তানি হয়, তার 38% যায় চীনে, ভারতে 15%, দক্ষিণ কোরিয়ায় 12%, জাপানে 11%, ইউরোপে 3%, অন্যান্য দেশে 7% এবং এশিয়ার বাকি অংশে 14%। চীন ও রাশিয়া ছাড়া এই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন বাকি দেশগুলোর জন্য বন্ধ করে দিয়েছে ইরান। তারই পাল্টা হিসেবে ট্রাম্পের হুমকি। কিন্তু আমেরিকা যদি ট্রাম্পের হুমকি মতো এগোয়, তাহলে কি চুপ করে বসে থাকবে চীন? ইরান হুঁশিয়ারি দিয়েছে, হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়েছে যে হরমুজ প্রণালীতে তারা চীন আর রাশিয়া ছাড়া অন্য যে কোনো জাহাজে তারা আগুন ধরিয়ে দেবে। হরমুজ প্রণালী এখনো ইরানের কন্ট্রোলে আছে, কিন্তু আমেরিকা চেষ্টা করবে যে সেটাকে ইরানের কন্ট্রোল থেকে বার করে নিজের কন্ট্রোল প্রত্যক্ষভাবে নাও আসে, ইসরায়েল বা ইউএই সংযুক্ত আরব আমিরশাহীর হাতে কিছুটা কন্ট্রোল তুলে দিতে। চীন কিন্তু এটা কখনোই হতে দেবে না। হরমুজ প্রণালীর কন্ট্রোল যদি ইসরায়েল, ইরান বা ইউএইর হাতে চলে যায়, সেটা কিন্তু চীনের অর্থনীতির পক্ষে একটা মারাত্মক ব্যাপার হবে। চীন কিন্তু একটা আলটিমেটামের দিকে যাবে। চীন একটা হুঁশিয়ারি দেবে, প্রয়োজনে পারমাণবিক হুঁশিয়ারি দেবে। রাশিয়াও তাই করবে। নিউজ 18 বাংলা। আসি পরের খবরে। এসআইআর এর প্রতিবাদ, নভেম্বরে মিছিল, ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টে সওয়াল, মার্চে ধর্মতলায় ধর্ণা, শুক্রবার মেট্রো চ্যানেলে ধর্ণায় মমতা বন্দ্যোপাধ্যায়।
I have started my struggle from the beginning, and my life will be end with the struggle. I am starting my dharna from after Dol 6th. Give me the moral support to fight for the people. And until and unless I am alive in this world, এসআইআর এর প্রতিবাদে এবার ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর 2টোয় ধর্নায় বসবেন তৃণমূল নেত্রী। একথা প্রথম জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। এসআইআর করার নামে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত, এই অভিযোগে শুরু থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। গত অক্টোবরে পশ্চিমবঙ্গে শুরু হয় এসআইআর। লক্ষ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হয়। বাড়তে থাকে হয়রানি। এসআইআর আতঙ্কে অনেকের মৃত্যু এবং আত্মহত্যার অভিযোগ ওঠে। পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু করেন, শেষ করেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। মিছিলে তৃণমূল নেত্রীর হাতে ছিল ভারতের সংবিধান। আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে যে উই আর ইন্ডিয়ান সিটিজেন অর নট। এতদিন পর প্রমাণ দিতে হবে। আপনার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসতে হবে। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। শুধু হুঙ্কার নয়, ফেব্রুয়ারির শুরুতেই দিল্লিতে রণংদেহী মেজাজে দেখা যায় তৃণমূল নেত্রীকে। এসআইআর এর জন্য হয়রানির শিকার হয়েছেন এমন বেশ কিছু পরিবারের সদস্যকে নিয়ে পৌঁছে যান রাজধানীতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন। দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে দাঁড়িয়ে সুর চড়ান। हमारा भी जनता हमारे साथ में है, हम मैदान में लड़के लेंगे। बंगाल को टारगेट करने के लिए वो बीजेपी उसका पक्ष में है। जो मर्जी बीजेपी कहेगा उसको वो करेगा। तो हमारा भी जनता हमारे साथ में है। এখানেই শেষ নয়, প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দেশের শীর্ষ আদালতে সওয়ালও করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা এক বেনজির ঘটনা। This court gave order that Aadhaar card will be one of the proof documents, but they said no. Said in other state, said the domicile certificate is allowed. Only they targeted Bengal on the eve of election. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state, so that micro observer can delete all the names sitting inside the election commission office through AI. এসআইআর এর পর 28শে ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাদ গেছে 5,46,053 জনের নাম। এছাড়া বিচারাধীন 60,06,675। তৃণমূলের দাবি এই তালিকায় কারচুপি করা হয়েছে। বিজেপির কথায় চলছে কমিশন। এসআইআর এর প্রতিবাদে এবার তাই ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সিঙ্গুর আন্দোলনের সময় ধর্মতলার মেট্রো চ্যানেলে অনশন করেন মমতা। সেই ধর্মতলা, সেই মেট্রো চ্যানেল, ফের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআর এর প্রতিবাদে ধর্না। এই সেই ধর্মতলার মেট্রো চ্যানেল, এই ফলকটিও অত্যন্ত নজর কাড়া। তার কারণ টাটাদের সিঙ্গুরে জোর করে প্রকল্পের জন্য জোর করে জমি অধিগ্রহণ করা হচ্ছে। এই অভিযোগকে জানিয়ে 2006-এর তেসরা থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত এই মেট্রো চ্যানেলেই অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ থেকে দুপুর 2টো থেকে সেই মেট্রো চ্যানেলেই তিনি অবস্থানে বসতে চলেছেন। ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে যে প্রস্তুতি তা শুরু হয়ে গিয়েছে, যে মূল মঞ্চ তৈরি করা হচ্ছে এবং মূল মঞ্চের পাশাপাশি রাস্তার একাংশে যারা আসবেন এই অবস্থান কর্মসূচিতে যোগ দিতে তাদের বসার জন্য ব্যবস্থা করে রাখা হচ্ছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। সিও অফিসের সামনে টানা অবস্থানে বামেরা। আজ দুপুরে সিও অফিস পর্যন্ত মিছিল। সিও দেখা করতে না চাওয়ায় অফিসের বাইরে অবস্থান। রাতভর অবস্থান চলবে। দাবি না মানলে লাগাতার অবস্থানের হুঁশিয়ারি সেলিমের। সিও অফিসের সামনে টানা অবস্থানে বামেরা। আজ দুপুরে সিও অফিস পর্যন্ত মিছিল। সিও দেখা করতে না চাওয়ায় অফিসের বাইরেই অবস্থান।
রাতভর অবস্থান চলবে, দাবি না মানলে লাগাতার অবস্থানের হুঁশিয়ারি সেলিমের। কিভাবে পুলিশ প্রশাসনকে তৃণমূল বিজেপি ব্যবহার করছে, দিল্লি মহারাজের বিজেপি ব্যবহার করছে, আর বাংলার পুলিশ প্রশাসনকে মমতা ব্যানার্জি উলঙ্গ হয়ে কাজকর্ম। দুপুরে মিছিল, রাতে অবস্থান। আজ দুপুরে সিইও অফিস পর্যন্ত মিছিল বামেতে। সিইও দেখা করতে না চাওয়ায় অফিসের বাইরেই অবস্থান। রাতভর অবস্থান চলবে, দাবি না মানলে লাগাতার অবস্থানের হুঁশিয়ারি মোহাম্মদ সেলিমের। আমরা তো এসেছিলাম এখানে জমায়েত করে ডেপুটেশন দিতে, মেমোরান্ডাম দিতে, কিন্তু কেউ নেই। আমরা বলেছি যতক্ষণ না নেবে ইসিআই বা সিও প্রতিনিধি, সিও তখন আমরা ততক্ষণ পর্যন্ত থাকবো। সিও আসেননি, এদিকে বলছে 24/7 কাজ হচ্ছে। আমাদের এখন এইখানে ধর্ণা চলবে সারা রাত। ব্রেকিং নিউজ এই মুহূর্তে। তালিকায় নাম বাদে উদ্বেগে মৃত্যু, ভাঙড়ে মহিলার মৃত্যুতে অভিযোগ। আরো ডিটেল জানবো, কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে, কি অভিযোগ? একেবারেই প্রিয়াঙ্কা, জানিয়ে রাখি এই যে মহিলার মৃত্যুর খবর আসছে, এই মহিলা একাই থাকতেন ভাঙড়ের যে রামকৃষ্ণ মিশন রয়েছে, সেই রামকৃষ্ণ মিশন সংলগ্ন এলাকায় এই যে প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায় নামের যে মহিলার মৃত্যু হয়েছে, তিনি একাই থাকতেন। আজকে যখন অসুস্থ বোধ করছিলেন তাকে নলমুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরই যারা প্রতিবেশী ছিল এবং তারই পাশাপাশি স্থানীয় যে সমস্ত তৃণমূল নেতৃত্ব ছিল তারা দাবি করছে যে এসআইআর এ তার নামটি হচ্ছে বাতিল হচ্ছে, আর সেই নাম বাতিলের পর থেকেই তিনি দুশ্চিন্তায় ভুগছিলেন, আর এই আশঙ্কাতেই তার মৃত্যু হচ্ছে বলে দাবি করছে। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে, উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে এই যে ঘটনা ঘটেছে সেই নিয়ে এলাকায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে প্রিয়াঙ্কা। শেখ ইব্রাহিম, পরাধীন ভারতে জন্ম। পরিবারের দাবি বয়স এখন 104। 1951 সালে প্রথম লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন, আর সেই ইব্রাহিমের নাম এবার বিচারাধীন। এতেই ক্ষুব্ধ তার পরিবার। ইনি শেখ ইব্রাহিম, বয়সের ভারে ঠিকমতো হাঁটতে পারেন না। পরিবারের দাবি ইব্রাহিম এখন 104, বহু ভোট দিয়েছেন, কিন্তু এবার তার নাম বিচারাধীনের তালিকায়। পূর্ব বর্ধমানের জামালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 32 বিঘা। এখানকার বাসিন্দা শেখ ইব্রাহিম। পরিবার জানিয়েছে 1922 সালে ইব্রাহিমের জন্ম। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেন। 1951 সালে প্রথম লোকসভা নির্বাচনে ভোট দেন। তারপর থেকে নিয়মিত ভোট দিয়েছেন। এবার কি ভোটটা দিতে পারবেন? প্রশ্নটা ভাবাচ্ছে ইব্রাহিম ও তার পরিবারকে, কারণ শেখ ইব্রাহিমের নাম এখনো বিচারাধীন। আমরা যা আশা করছি এখন আপনারা যাচ্ছেন, আপনারা যাচ্ছি সবাই। এটা হতে দেখেছি, থালের কাছে গেছি, থালের গায়ের উপরে হাত দিয়েছি, থাপ কত লোকের কাছে দেখেছি, সব দেখেছি। আমার জীবনে এসব হয়েছে। পরিবারের দাবি দেখতে দেখতে 100 পার করেছেন ইব্রাহিম। এরই মধ্যে এসআইআর শুনানিতে তার ডাক পড়ে। বয়সের কারণে বাড়িতেই শুনানি করে কমিশনের প্রতিনিধি দল, কিন্তু প্রথম ভোটার তালিকায় ইব্রাহিমের নাম বিচারাধীন। এ নিয়েই পরিবারের সদস্যদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। উনি দেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রথম যে ভোট চালু হয় তখন থেকেই উনি ভোট দিয়ে আসছেন, কিন্তু এবছর এই যে এসআইআর চালু হয়েছে, এসআইআর চালু হওয়ার জন্য আমার বাবাকে নোটিশ করে হিয়ারিংয়ের জন্য। এসে সমস্ত নথিপত্র যাচাই করে দেখে যান। সেখানে দেখা যাচ্ছে আমার বাবার নামের পাশে মানে আন্ডার জুডিকেশন লেখা আছে আর কি, মানে খুবই দুঃখজনক এবং অপমানজনক। হ্যাঁ, তিনি যদি ভারতের নাগরিক না হন তাহলে ভারতের নাগরিক কে? তিনি ভারতের স্বাধীনতা নিজে চাক্ষুষ করেছেন, এবং এটা আমার মনে হয় যে নির্বাচন কমিশনের আর একটু দায়িত্বশীল হওয়া দরকার ছিল। পূর্ব বর্ধমানের জামালপুর থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা,
সেখানে নাম বাদ। শান্তিপুরে এক বুথে 350 ভোটারের নাম বাদ। দেগঙ্গার একটি বুথে বাদ 400 জনের নাম। আর এই অভিযোগেই দেগঙ্গায় বিক্ষোভ, রাস্তা অবরোধ। ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে নাম, এই অভিযোগে দেগঙ্গায় রাস্তা অবরোধ। উত্তর 24 পরগনার দেগঙ্গার রানীহাটি। এখানকার একটি বুথে ভোটারের সংখ্যা 902। অভিযোগ, এর মধ্যে প্রথম ভোটার তালিকায় বাদ গিয়েছে 400 জনের নাম, বিচারাধীন 200। এ নিয়েই তৈরি হয়েছে ক্ষোভ। বুধবার রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। বাবা আমার 2002-তে ভোটার লিস্টে কোনো নাম নেই। ছোটবেলায় বাবা মা মারা যায়, এর জন্য আমার কাছে ডিলিট করেছে। আমার কাছে আধার কার্ড আছে, আই কার্ড আছে, স্কুল সার্টিফিকেট আছে 1982 সালের, তাতেও দেখাচ্ছে ডিলিট করেছে। আমার বড় দিদি আছে, তারও 2002-তে আছে, 2025-এ আছে, তাও নিচ্ছে না। এক বুথে 350 নাম বাদ। নদিয়ার শান্তিপুর বিধানসভার হরিপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার একটি বুথে মোট ভোটারের সংখ্যা 975। অভিযোগ, এর মধ্যে বাদ গিয়েছে 350 জনের নাম। এতেই তৈরি হয়েছে উদ্বেগ। 350 জন মতন মানুষের ভোট বাদ গেছে। ভারতবর্ষের যত ধরনের প্রমাণপত্র আমার রয়েছে, বিএলও সেখানে জানিয়েছে ফর্ম 7 আমাদের বিশেষ কিছু লোকের নামে জমা পড়েছে। এটা চক্রান্ত করে আমাদের ভোটটা কাটা হয়েছে। উত্তর 24 পরগনার স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত। এখানকারও একটি বুথে প্রথম ভোটার তালিকা নিয়ে ক্ষোভ। অভিযোগ, 6টি পরিবারের 18 জনের নামের পাশে লেখা ডিলিটেড। এ নিয়ে পরিবারগুলি চিন্তায়। আমি দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছি, মানে মৃত্যু বলে আমার ঘোষণা করতেছে মানে আর কি দুনিয়ায় নেই। তারপর তো আমি তো বেশি আছি, আমার ভোটটা কেটে দিলে। জন্ম সার্টিফিকেট ধরি, রেশন কার্ড ধরি, সমস্ত রকম কাগজপাতি আমার কাছে আছে। তা বাদেও আমার বাড়ির লোকের আর আমার মেয়েরও ভোট কাটা গেছে। নিউজ 18 বাংলা। রাজ্যে এবার ক দফায় ভোট হবে, এ নিয়ে নানা জল্পনা। এরই মাঝে এক দফায় ভোট করানোর পক্ষে সওয়াল দিলীপ ঘোষের। রাজ্যে বিধানসভা ভোট কবে থেকে শুরু হবে, কত দফায় হবে, এ নিয়ে নানা জল্পনা। এরই মাঝে বুধবার এক দফায় ভোটের পক্ষে সওয়াল করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এটা করতো নির্বাচন কমিশন, যে সব জায়গায় সাফিসিয়েন্ট সিকিউরিটি ফোর্স দিতে হবে, সেই জন্য এক জায়গা থেকে এক জায়গায় তাদেরকে শিফট করতে হয়, সেই জন্য সময় লাগে। কারণ কি সব জায়গায় এত ভয়ঙ্কর ভয়ের পরিবেশ থাকে, এত সন্ত্রাস থাকে, সেন্ট্রাল ফোর্স ছাড়া লোকে ভোট দিতে বেরোবেই না, সেই জন্য করেছে। যদি সাফিসিয়েন্ট সেন্ট্রাল ফোর্স সাপ্লাই করা হয়, একদিনেও হতে পারে সব জায়গায়। অনেকেই বলছেন দিলীপ ঘোষের এই মন্তব্য রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। বিরোধীদের দাবি, একাধিক দফায় ভোট হলে তৃণমূলের সুবিধে, কারণ সেক্ষেত্রে তারা নিজেদের কর্মীদের এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে ভোট করানোর সময় ও সুযোগ পেয়ে যায়। গণতন্ত্র রক্ষায় যদি সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী, নিরাপত্তারক্ষী, কেন্দ্রীয় বাহিনী এনেই কাজ হতো, তাহলে চীন বা পাকিস্তান বা উত্তর কোরিয়ায় সামরিক বাহিনীর দখলে থাকা দেশগুলিতে অনেক ভালো গণতন্ত্র থাকতো। গণতন্ত্র মানুষকেই মানতে হয়। দিলীপবাবু যেটি বলেছেন সেটি একটি হয়তো সাময়িকভাবে কয়েকদিনের জন্য সামান্য কাজ করতে পারে, কিন্তু দিনের শেষে পশ্চিমবঙ্গের মানুষের গণতন্ত্রের বোধ, রাজনৈতিক নেতাদের এবং বিশেষ করে বিশ্বজুড়ে বাঙালিদের যে গণতন্ত্রের বোধ, সেই বোধ যদি না থাকে, সেক্ষেত্রে খুবই মুশকিল এই ধরনের 1 দফা 7 দফা এই সমস্ত করে পশ্চিমবঙ্গে নির্বাচনী হিংসা, জোর করে অন্যের ভোট দখল করা, বুথ দখল করা, এই বিষয়গুলি থেকে বেরোনো আমাদের পক্ষে শক্ত। গতবার তো 8 দফায় এনারাই করিয়েছিলেন, আমরা বারবার বলেছিলাম 8 দফা করবেন না, তখন কিন্তু এই দিলীপ ঘোষরাই বলেছেন না 8 দফাতেই হবে। এরা না
ভোট এলে দেয়াল লেখেন কিন্তু দেয়ালে লিখনটা পড়তে পারেন না, সেই কারণে এই ধরনের দিশাহীন কথাবার্তা বলছে। বিএলএ 2 দিতে পারে না দিলীপ ঘোষের দল, তারা আবার এলাকা ভিত্তিক অমুক করতে হবে তমুক করতে হবে, এসব কথা আসে কোথার থেকে? দিলীপদা রাজ্যের সভাপতি ছিলেন, দিলীপদার সাংগঠনিক চিন্তা ভাবনা নিয়ে দিলীপদার মতো করে বলেছেন, কিন্তু দিনের শেষে নির্বাচনটা তো কমিশন করবে এবং সেখানে যা বলার আমরা দলের পক্ষ থেকে আমরা আমাদের অবস্থান জানিয়ে এসেছি। প্রয়োজনে আবার সামনের দিনে আলোচনায় আমরা আমাদের অবস্থান স্পষ্ট করব। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ হয় শনিবার, তার আগের দিন শুক্রবারই রাজ্যে ঢুকতে শুরু করে কেন্দ্রীয় বাহিনী। কলকাতা সহ একাধিক জেলায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করছেন। এই কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে এর আগেও সরব হয়েছেন দিলীপ ঘোষ, দাবি করেছেন বুথের ভেতরে কেন্দ্রীয় বাহিনী রাখার। বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে। তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন, ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে, তাহলে টিএমসির পক্ষে টেকা মুশকিল আছে। এবার এক দফা ভোটের পক্ষে সওয়াল দিলীপ ঘোষের। এটা করতো নির্বাচন কমিশন যে সব জায়গায় সাফিসিয়েন্ট সিকিউরিটি ফোর্স দিতে হবে, সেই জন্য এক জায়গা থেকে এক জায়গায় তাদেরকে শিফট করতে হয়, সেই জন্য সময় লাগে। কারণ কি সব জায়গায় এত ভয়ঙ্কর ভয়ের পরিবেশ থাকে, এত সন্ত্রাস থাকে, সেন্ট্রাল ফোর্স ছাড়া লোকে ভোট দিতে বেরোবেই না, সেই জন্য করেছে। যদি সাফিসিয়েন্ট সেন্ট্রাল ফোর্স সাপ্লাই করা হয় একদিনেও হতে পারে সব জায়গায়। নিউজ 18 বাংলা।